হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিহাস, ঐতিহ্য ও নিসর্গ চ্যানেল থেকে। আজ আমরা ডেলং ট্যুরে যাব বিশ্বের ঐতিহ্য সুন্দরবন এবং ৬০ গম্বুজ মসজিদ। একই সাথে আমরা দেখব রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং খান জাহান আলীর মাজার। ঢাকা থেকে খুব ভোরে রওনা দিলে ৩.৫ থেকে ৪ ঘন্টায় মংলা পৌঁছানো যায়। আগে যেখানে ১০-১২ ঘন্টা লাগতো, পদ্মা সেতু হওয়ার পরে এখন যোগাযোগ খুবই সহজ। আমরা হাইওয়ে ধরে চলে যাচ্ছি মংলার দিকে। আমরা এখান থেকে যাব মংলা পোর্টে এবং সেখান থেকে মংলা ফেরিঘাট। আমরা চলে এসেছি মংলা পোর্ট। এখন আমরা সামনে এগিয়ে যাব মংলা ফেরিঘাট, যেখান থেকে নৌকায় উঠবো। এই যে আমরা চলে এসেছি মংলা ফেরিঘাটে। এখানে ১২০০ থেকে ২০০০ টাকায় নৌকা ভাড়া পাওয়া যাবে, যেটা সুন্দরবনের করমজল ঘুরিয়ে নিয়ে আসবে। এই নৌকাগুলোই কিন্তু নিয়ে যাবে। যেহেতু ডেলং ট্যুর, সেহেতু আমরা পুরো সুন্দরবন কিন্তু ঘুরে দেখতে পারবো না। এই নৌকাগুলোই অনায়াসেই ১২ থেকে ১৫ জন যাতায়াত করা যায়। আমাদের নৌকা ছুটে চলছে পশুর নদীর বুক চিরে। এই নদী কিন্তু আবহাওয়া খারাপ থাকলে অত্যন্ত উত্তাল থাকে, এই জন্য আপনারা আবহাওয়া দেখে শুনে খুব সতর্কতার সাথে চলাচল করবেন অবশ্যই। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ এবং পৃথিবীর অন্যতম বৃহৎ টাইডাল বনভূমি। এই বন আমাদের অর্থনীতিতেই শুধু অবদান রাখছে তা নয়, বরঞ্চ সিডো রাইলার মতো শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে আমাদের সুরক্ষা দেয়। দেখতে দেখতে আমরা চলে এসেছি সুন্দরবনের একেবারে কাছে। দেখতে থাকুন। সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশে অবস্থিত এবং ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। এটা বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি। ১৯৯৭ সালে সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে এবং ১৯৯৯ সালে সুন্দরবনকে বন্যপ্রাণী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। আমরা এখানে দেখতে পাচ্ছি গোলপাতা, এরপরে একটু পাশে এখানে অনেকগুলো শ্বাসমূল দেখতে পাচ্ছি, যেটা ম্যানগ্রোভ বনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই বনের প্রধান আকর্ষণ সুন্দরী, এছাড়া আছে গেওয়া, গরান, কেওড়া, বাইন, হিজল, পশুর ইত্যাদি। দেখতে দেখতে আমরা করমজল চলে এসেছি। এখন আমরা করমজলে নেমে এসেছি। এখানে দেখুন সুন্দরবন করমজল। টিকিট নিয়ে গেট দিয়ে প্রবেশে আপনাকে প্রথমেই অভ্যর্থনা জানানোর জন্য বসে থাকবে এরকম বানর। সুন্দরবনের অন্যতম প্রধান আকর্ষণ কিন্তু বন্যপ্রাণী যেগুলো, তার ভিতরে এই বানর। বানরের বানরামি দেখবেন, তবে আপনাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনাকে যে কোনো সময় আপনার হাতে কোনো খাবার প্যাকেট থাকলে আপনার উপর হামলা চালাইতে পারে, আপনাকে আটকায় ধরবে খাবার পাওয়ার জন্য। সুতরাং বানর থেকে খুবই সাবধানে থাকবেন এবং কোনো খাবার নিয়ে আসলে সেগুলো দূর থেকে ছুঁড়ে দেবেন, বানর যাতে কাছে না আসে। একটু এগুলেই এখানে দেখতে পাবেন মায়াবী চোখের চিত্রা হরিণ, যেটা সুন্দরবনের অন্যতম আকর্ষণ। যদিও এগুলো প্রজনন কেন্দ্রের হরিণ, বনের নয়, তারপরেও কাছ থেকে দেখে কিন্তু বেশ ভালো লাগবে। এরপরেই রয়েছে কুমির প্রজনন কেন্দ্র। এখানে ছোট বড় অনেকগুলো কুমির রয়েছে। এটা যে একটা বড় কুমির, দেখে আবার কেউ ভাববেন এটা মরা, এটা কিন্তু জীবন্ত। কুমির প্রজনন কেন্দ্র পার হয়ে আমরা এই কাঠের ট্রেলে উঠলাম। কাঠের ট্রেলের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা চলে আসছি গহীন বনের ভিতরে। যেটা বলছিলাম, সুন্দরবন কিন্তু জীববৈচিত্র্যে ভরপুর। এর প্রধান আকর্ষণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার এবং চিত্রা হরিণ। এছাড়াও রয়েছে মায়া হরিণ, উদবিড়াল, ভোদর, বনবিড়াল, শিয়াল, সজারু, বন্য শূকর ইত্যাদি। এখানে প্রায় ৩১৫ প্রজাতির পাখি রয়েছে, যার অধিকাংশই দেশি। এছাড়া শীতকালে প্রচুর পরিযায়ী পাখির এখানে আগমন ঘটে। দেশি পাখির ভিতর মাছরাঙা, বক, হুতুম পেঁচা, ঘুঘু, মথুরা, বালিহাঁস, চিল, শকুন, কাঠঠোকরা ইত্যাদি। এই বনে প্রায় ৩৫ প্রজাতির সরীসৃপ রয়েছে। করমজলে আমরা এত কিছু দেখতে পাবো না, তবে গহীন বনের গা ছমছমে পরিবেশ আমরা কিন্তু ঠিকই অনুভব করছি। আমরা কাঠের ট্রেল ধরে সুন্দরবনের ভিতরে হেঁটে চলেছি। গভীর বনভূমি, আসলে একটা কেমন যেন গা ছমছমে পরিবেশ। এটা সুন্দরবনের প্রধান আকর্ষণ, সুন্দরী গাছ। এরপরে এই যে এখানে দেখুন লাল কাঁকড়া। লাল কাঁকড়াগুলো আসলে গর্ত থেকে কিছুটা বের হয়েছে, আমাদের দেখেই আবার অনেকে ঢুকে গেল, কিন্তু কয়েকটা যে এখনও বাহিরে আছে। এই যে দেখা যাচ্ছে লাল কাঁকড়াগুলো। তো আপনার এরকম অনেক কাঁকড়া, ঝিনুক, শামুক কিন্তু এখানে আছে, কিন্তু এই করমজলে আসলে খুব অল্পই এখানে দেখা যাবে। এখানে জোয়ার ভাটায় এর বক্ষ প্লাবিত হয়, জোয়ারে তার বুকে জাগে জাগরণ, ভাটায় শিহরণ। সুন্দরবন লাগোয়া লোকালয়ে বাস করে বিভিন্ন বনজীবী সম্প্রদায়। এর মধ্যে আছে কাঠুরে, বাওয়ালি, মৌয়াল এবং জেলে সম্প্রদায়। তারা বন থেকে মধু, মোম, কাঠ, গোলপাতা এবং বিভিন্ন প্রকার মাছ সংগ্রহ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এটা সুন্দরবনের ভিতর দিয়ে প্রবাহিত একটা খাল। এরকম অনেক খাল, নদী এবং খাড়ি সুন্দরবনের ভিতরে রয়েছে, যা জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। সুন্দরবনের উল্লেখযোগ্য নদী হচ্ছে পশুর, বলেশ্বর, বিদ্যাধরী, কালিঙ্গি, শিবসা, ইছামতি ইত্যাদি।
এই খালগুলো শুধু সৌন্দর্যের আধারই নয়, বরঞ্চ জীব বৈচিত্র্যের জন্য অপরিহার্য। এখানে কুমির, কচ্ছপ সহ নানা উভচর প্রাণী থাকে। এছাড়া 210 প্রজাতির সাদা মাছ, 26 প্রজাতির চিংড়ি, শিলা কাঁকড়া সহ 13 প্রজাতির কাঁকড়া এবং লবস্টার এবং মোলাস্কা শামুক ঝিনুক পাওয়া যায়। আমরা কাঠের ট্রেল ধরে একেবারে মাঝামাঝি চলে আসছি। এখানে ওয়াচ টাওয়ার আছে, এর নিচে আপনি বাদাম, পানি ইত্যাদি পাবেন, হালকা নাস্তা করে নিতে পারেন। এরপরে ওয়াচ টাওয়ারে উঠবেন এবং সুন্দরবনের এক নজরে দেখে নিতে পারবেন। একেবারে এক সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন, অসাধারণ সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এক সবুজের গালিচা মনে হবে যেন পেতে রাখা হয়েছে। সুন্দরবনের এই নয়নাভিরাম দৃশ্য সবারই আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা আবার কাঠের ট্রেলে আসলাম। ফেরার পথে এরকম একটা ঝুলন্ত সেতু পাবেন, যেটা অনেকটা রাঙামাটির কাপ্তাই লেকের ঝুলন্ত সেতুর মতো ফিলিংস দিবে আপনাকে। এবার ফেরার পালা। জলে কুমির, ডাঙায় বাঘ, এই প্রবাদের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই সুন্দরবন। যদিও আমরা কোনো বাঘ দেখতে পাইনি, তবে যেসব বনজীবী সুন্দরবনের উপর নির্ভরশীল তারা কিন্তু অতি প্রাকৃত বিশ্বাসের ধারক বাহক। বাঘমামা, বনদেবী, গাজীগালু, চম্পাবতী ইত্যাদি নানা কল্পকাহিনী এদের আচ্ছন্ন করে রাখে। এই লোককাহিনী অন্তরে ধারণ করেই তাদের নিরন্তর বসবাস। আমরাও পুরো সুন্দরবন না দেখার আক্ষেপ নিয়েই ফিরে আসলাম মোংলায়। এবারের যাত্রা রামপাল বিদ্যুৎ কেন্দ্র। মোংলা থেকে 9.5 কিলো পিছনে চলে আসলেই বাম দিকে যে রাস্তা গিয়েছে সেখান থেকে 6.5 কিলো গেলেই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি জনমানবহীন জায়গাতে অবস্থিত। এটা আশপাশে কোনো লোকালয় নেই, দুই পাশে শুধু চিংড়ি ঘের আছে। এরকম বিশাল একটা চিমনি আছে যেখান থেকে ধোঁয়া উঠছে, দূর থেকেই দেখে বোঝা যায় যে ওখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রটা। এটি বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে এবং এটি বাগেরহাট জেলার রামপাল উপজেলায় সুন্দরবনের কাছে অবস্থিত। এই বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটে 660 মেগাওয়াট করে মোট 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। বর্তমানে জাতীয় গ্রিডে এর বিদ্যুৎ যুক্ত হয়েছে। এটা মেইন গেট, এরপরে সেই সুবিশাল চিমনি এবং এই ফ্যাক্টরিটাও দেখা যাচ্ছে। পূর্ব অনুমতি না থাকায় আমরা আসলে ভিতরে যেতে পারিনি, তাই বাহির থেকেই আমরা ছবিগুলো তুলি। আসলে অত্যন্ত সুন্দর জায়গাটা। আগেই বলেছি এটা লোকালয়ের বাইরে, তবে এখানে এরকম অনেক সুন্দর বকের শাড়ি দেখতে পাবেন। এরপরে একটা বাড়ি এখানে দেখা যায়, হাঁসবাড়ি নামে পরিচিত, হাঁসের আদলে এই বাড়িটি তৈরি করা। আমাদের পরের গন্তব্য বাগেরহাট। দুপুরের খাওয়া দাওয়া এখানেই আমরা সম্পন্ন করি। এরপর আমরা চলে আসি খান জাহান আলীর মাজার। সেখানে খান জাহান আলীর জন্ম দিল্লিতে। তিনি 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন আরম্ভ করেন। 1418 খ্রিস্টাব্দে খান জাহান আলী যশোরের 12 বাজারে অবস্থান নেন এবং পরবর্তীতে বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার আরম্ভ করেন। একই সাথে তিনি সেখানে শাসন কার্যও শুরু করেন। 1459 সালে তিনি 60 গম্বুজ মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তাকে এখানে দাফন করা হয়। তিনি প্রায় 200 একর আয়তনে বিশাল দিঘি খনন করেন, মানুষের পানির ব্যবস্থা করেন এবং মানুষ যাতে পানি নষ্ট না করে এজন্য তিনি 2টি মিঠা পানির কুমির এখানে ছেড়ে দেন। এই পুকুরটি খান জাহান আলীর মাজারের সংলগ্ন একেবারে, এবং মানুষ এখানে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করে। তার ভক্তরা হিন্দু বা মুসলিম এখনও মাজারে আসেন এবং মানত করেন। তাদের বিশ্বাস থেকেই তারা এটা করেন, যদিও ইসলামে এরকম কোনো বিধিবিধান নেই। খান জাহান আলীর মাজার থেকে আমরা চলে আসি ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। 1983 সালে ইউনেস্কো এই মসজিদকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এটা বাগেরহাট শহরে প্রবেশের আগেই সুবর্ণঘনা গ্রামে অবস্থিত। মূলত 60 গম্বুজ বলা হলো, এখানে গম্বুজ কিন্তু আছে 81টি, চারকোনার মিনারটি বাদ দিলে 77টি গম্বুজ আছে। কেউ কেউ বলেন এই মসজিদের পিলার মোট 60টি, এই গম্বুজ মানে থাম, সেখান থেকে এই 60 গম্বুজ মসজিদ আসে। আবার অনেকে বলে থাকেন যে না, এটার সাদে গম্বুজ ছিল, এই জন্য 7 গম্বুজ থেকে 60 গম্বুজ নামকরণ হয়েছে। মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় এর প্রকৃত প্রতিষ্ঠাকাল জানা যায় না, তবে তৎকালীন মুদ্রা গবেষণাগারে পণ্ডিতগণ ধারণা করেন এটা 1500 শতকের দিকে নির্মিত এবং এটি নির্মাণ করেছিলেন খান-ই আজম উলুগ খান-ই জাহান, যিনি খান জাহান আলী নামে সমধিক পরিচিত। মসজিদটি পোড়ামাটির ইট, টেরাকোটা, পাথর এবং চুন সুরকি দিয়ে তৈরি করা হয়। কথিত আছে যে এই পাথরগুলো জলপথে ভারতের উড়িষ্যার রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে এখানে ভাসিয়ে নিয়ে আসা হয়। এটা মধ্যযুগের ইসলামী স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন এবং তুরস্কের স্থাপত্যশৈলীর সাথে এর মিল রয়েছে। মসজিদের বাহিরে দেখুন কি চমৎকার নকশা করা রয়েছে। আসলে মসজিদটা দেখলে আপনি
প্রায় 500 বছর আগে ফিরে চলে যাবেন। মসজিদের সামনের অংশে 11টা খিলানযুক্ত দরজা আছে, যার মাঝেরটি সবচেয়ে বড়। এটি দৈর্ঘ্যে 160 ফিট, প্রস্থে 104 ফুট এবং এর দেওয়ালগুলো 8.5 ফুট চওড়া। মসজিদের ভিতরটা দেখুন, অনেকগুলো থাম, 60টা থাম আছে এখানে, এবং এগুলো পাথর দিয়ে কেটে তৈরি করা এবং বাইরে পরে ইটের আবরণ দেওয়া। খান জাহান আলী শুধু এই মসজিদের প্রতিষ্ঠা ছিলেন না, তিনি কিন্তু এলাকার তখনকার শাসকও ছিলেন এবং কথিত আছে যে এখানে বসেই তিনি দরবার চালাতেন। এখন আমি দাঁড়িয়ে আছে খান জাহান আলী খননকৃত ঘোড়াদিঘির পাড়ে, যেটা মসজিদের পশ্চিম পাশে অবস্থিত। জনহিতৈষিকর কাজস্বরূপ তিনি এরকম আরেকটা দিঘি খনন করেন, যেটা তার মাজারের সামনে অবস্থিত। মসজিদ কমপ্লেক্সের ভেতরেই আছে জাদুঘর, যেখানে মমি করা কুমির রয়েছে এবং খান জাহান আলীর ব্যবহার যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে, এটা বাগেরহাটের ঐতিহ্য এখানে সংরক্ষিত আছে। দেখতে পারেন ঘুরে ঘুরে। দেখতে দেখতে বেলা পড়ে এলো, আমাদেরও যাবার সময় হয়ে গেল। আমরা বের হয়েছি, পথিমধ্যে এরকম ফল দেখা গেল, তালশাঁসের মতো অনেকটা দেখতে। এটা আসলে গোল পাতার ফল, পরখ করে চেখে দেখতে পারেন, ভালোই লাগে, অনেকটা তালশাঁসের মতোই। এবার আমরা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছুটে চলছি। পথিমধ্যে ফকিরহাটের মিষ্টি পান এবং চা চেখে দেখতে কিন্তু ভুল করবেন না, অনেক সুস্বাদু। এটা আপনার মাইন্ড রিফ্রেশমেন্ট করবে এবং একই সাথে ভ্রমণ ক্লান্তি দূর করবে। আসলে ডেলং ট্যুরে ঢাকা থেকে প্রাইভেট কার অথবা মাইক্রোবাস নিয়ে আসা সবচাইতে বুদ্ধিমানের কাজ। ভোর 6টায় রওনা দিলে 9:30 বা সর্বোচ্চ 10টার ভিতরে আপনি মোংলা পোর্টে পৌঁছায় যেতে পারবেন। সেখান থেকে সুন্দরবন ঘুরে আসতে 1টা-1:30 বেজে যাবে। তারপর দুপুরে লাঞ্চ করবেন বাগেরহাট এসে। লাঞ্চ শেষে খান জাহান আলীর মাজার এবং 60 গম্বুজ মসজিদ দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তো এর পরবর্তীতে 3-3.5 ঘন্টার ভিতরে আবার ঢাকায় ফিরে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।